সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে সার্থক। ছোটবেলায় যখন স্কুল কলেজে বা সরকারি অফিসগুলোতে যখন পতাকা উঠতে দেখতাম, তখন আমাকে বাবা বললেন যে এটা হলো আমাদের সরকারের, এটা আইন করে দিয়েছে, এটা আইনে আছে, এটা সংবিধানে আছে, এজন্য ওরায়, আর এটা হলো আমাদের ভালোবাসার প্রতীক। পতাকাটা হচ্ছে আমাদের জন্মভূমির একটা মানচিত্র, দেশকে কিংবা একটা বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে। যেমন নাকি আমাদের দেশ থেকে এক ভদ্রলোক আপনার ইয়েতে উঠছিল, ওটা কি বলে, পাহাড়ের পরে সর্বপ্রথম সে বাংলাদেশের পতাকাটা উত্তোলন করছে। এটা তার আত্মা তৃপ্তি। বেসিক্যালি ফ্ল্যাগটা একটা ছোট্ট জিনিস, কিন্তু এটা সিম্বলিক্যালি একটা মানুষের জন্য এত বড়, সেটা তার আইডেন্টিটি। পতাকা আমার কাছে আমার জীবনের চাইতেও বড়। জন্মেছি এই দেশে। পতাকাটা কি, কবে আসলো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো? হঠাৎ করে তো এটা আকাশ থেকে পড়েনি। অ্যাকচুয়ালি ওটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই। প্রথমে এটা উত্তোলন করেছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা খসরু সাহেব, একটা ছাত্র জনতার সম্মেলনে। এটা সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। 69-এ প্রথম এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা, সেটা উড়ানো হয় 16 ডিসেম্বর 1952 সালে। বল 1952 সালে। তুই ক তুই ক কস না, তুমি কম 1952 সালে ক কস না। অত্যন্ত দুঃখের বিষয় সেটা, আজকে পর্যন্ত এই যারা শিশু এরা কিন্তু বলতে পারলো না। এটা অবশ্যই সবার জানানো উচিত। আমি নিজেই খুব লজ্জিত যে এটা আমি জানি না। এই পতাকাই বলুন, জাতীয় সঙ্গীতই বলুন, 1 মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের জন্মই বলুন, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। এই 62 সন থেকে এটা কাজ শুরু হয়। সনে প্রয়াত আব্দুর রাজ্জাক, জনাব সিরাজুল আলম খান এবং প্রয়াত কাজী আরিফ আহমেদ জাসদের নেতা, এই তিনজন মিলে একটা ছোট কোষ তৈরি করে, নিউক্লিয়াস তৈরি করে। এই নিউক্লিয়াস সারা বাংলাদেশের ছাত্র যুব সমাজের মধ্যে যারা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেই ধরনের ছাত্র যুবকদেরকে মোটিভেটেড করে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে, ছাত্র সংসদে তাদেরকে এই গোপন সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। বঙ্গবন্ধু আগরতলা মামলায় আটকা পড়লেন, ওনাকে হত্যা করার পরিকল্পনা হলো। তো উনি নিহত হননি, কিন্তু ওনার সঙ্গে সহ অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক, উনি এই আগরতলা মামলায় বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করছেন, এই অভিযোগে বঙ্গবন্ধুর সঙ্গে গ্রেপ্তার হয়ে যান। 69 সালের ফেব্রুয়ারি 15 তারিখে উনি যখন ওই বন্দিখানায় ছিলেন ক্যান্টনমেন্টের ভিতরে, তখন ওনাকে পিছন দিকে গুলি করে পাকিস্তানিরা হত্যা করে। তখন একটা স্লোগান উঠেছিল, স্বাধীন বাংলার প্রথম শহীদ সার্জেন্ট জহুর, সার্জেন্ট জহুর। তো অতএব সার্জেন্ট জহুরকে স্মৃতিময় করে রাখার জন্য এবং ওই দিবসটাকে আন্দোলনের কাজে লাগার জন্য এবং জাতিকে মোটিভেট, এডুকেট করার জন্য কি করা যেতে পারে,
তখন আমরা পরিকল্পনা করলাম যে আমরা একটা বাহিনী করব সার্জন জহুরের নামে, 15 ফেব্রুয়ারি বাহিনী বা সার্জন জহুর বাহিনী। 70 সালে 7ই জুন, যে জুন মাসে আমরা বলি 7ই জুন 6 দফা দিবস, 6 দফা দিবস আমরা পালন করতাম। এখন ঠিক হয়ে গেল যে আমাদের নেতৃবৃন্দরা ঠিক করলেন যে 6 দফা দিবসটা পালন হবে সামরিক কায়দায়। 6ই জুনে এই পতাকা তখনও তৈরি হয়নি। সার্জেন্ট জহুরুল হক হলের 116 নম্বর কক্ষ, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মুনিরুল ইসলাম ওরফে মার্শাল মনি এবং কাজী আরিফ আহমেদ শীর্ষ 4 নেতা বৈঠকে বসলেন। এই রুমটা হলো এইটাই গণরুম ছিল। এই রুমের ভিতরে এই স্বাধীনতার পতাকা এবং পোস্টারিং আন্দোলনের কি করা না করা সেগুলো ওনারাই এইখানে সিদ্ধান্ত নিত এবং বলতো। এখানে লোকজন থাকতো, পোস্টারিং লিখতো, সব কিছু করতো এখানে। তো কেউ বলতেছিলেন যে এইটা সবুজ হোক, কেউ বলতেছিলেন এইটা হালকা পিঙ্ক হোক, শাহজাহান সিরাজ একটা বলতেছিলেন, তারও আবার লালের প্রতি একটু আকর্ষণ ছিল, আমারও লালের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। কাজী আরিফ বললেন যে বোটল গ্রিন করতে হবে বাংলাদেশের মানচিত্রটার এখানে। আর আমাদের মধ্যে আমি আলোচনা করে বললাম যে তাহলে সিম্বলাইজ করার জন্য ওই মানচিত্রটা দিতে হবে, এই জন্য যে আমরা এই অংশের স্বাধীনতার জন্য, জাতি রাষ্ট্রের জন্য লড়াই করতেছি। তখন একটা বিশাল বিতর্ক চলছিল যে পাকিস্তানপন্থীরা এই অপবাদ দিচ্ছিলেন যে আমরা এপার বাংলা ওপার বাংলা মিলে একটা যুক্ত বাংলা করতে চাচ্ছি। এই বিভ্রান্তির থেকে মুক্তি দান করার জন্য আমরা এবং ভারতীয় কর্তৃপক্ষ, দিল্লির যারা ক্ষমতাধর মানুষ, তাদেরকে এটা বোঝানোর জন্যে যে আমরা 2 বাংলার ঐক্য চাচ্ছি না, আমরা আমাদের নিয়ে আছি। মানচিত্রটা কি রঙের হবে? মানচিত্র সব রঙে হইতে পারে না, মানচিত্র এমন রঙে হইতে পারবে পৃথিবীর যে কেউ যেন আইডেন্টিফাই করতে পারে এই মানচিত্র হলো ওই জায়গাটার, কোনটার, যেখানে সোনালী আঁশ তৈরি হয়। সোনালী আঁশ মানে আমাদের পাট। আমার দায়িত্ব পড়লো পতাকাটা তৈরি করার। আমি এসে শিবনারায়ণ দাসকে বললাম যে এটা আপনি এঁকে দেন ঠিক করে। তো উনি এটা এঁকে দিলেন। সেই হিসাবে স্বাধীন বাংলার প্রথম পতাকা অঙ্কনের মানে একটা মর্যাদা শিবনারায়ণ দাসের উপরে বর্তায়। তো তারপরে আমি চলে আসলাম, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উত্তরের 401 নম্বর রুমে থাকতাম। আমার রুমে আসলাম এই জন্যে যে মাঝখানের মানচিত্রটা কিভাবে স্থাপন হবে এবং মানচিত্রটা যাতে সঠিকভাবে স্থাপন হয়, হেরফের না হয়। আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ড্রয়িং যন্ত্রপাতি ছিল, সেগুলো দিয়ে আমি একটা মানচিত্র বের করে ঠিক মতন করে এটা এঁকে নিয়ে ঠিক মতো নিয়ে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল 42 বালাকা ভবন 3 তলায়। পাশের রুমে ছিলেন পাক ফ্যাশন নামে একটা দর্জির দোকান। ওনারা কয়েক ঘন্টা পরে আমাকে হস্তান্তর করলো সেলাই করে। ভোরে আমরা প্রস্তুতি নিয়ে এই পতাকা আমি নিজে হাতে নিয়ে পল্টনায় গেলাম এবং আমাদের জয় বাংলা বাহিনীর তৎকালীন যে অধিনায়ক আসম আব্দুর রবের হাতে দিলাম আর কি। তত সময় বঙ্গবন্ধু আসলেন এবং সামরিক কায়দায় কুচকাওয়াজ করে রব নেতৃত্ব দিলেন। 15 ফেব্রুয়ারি বাহিনী, এটা পুরাটা ওনাকে প্রত্যেকটা বাহিনীকে দেখিয়ে উনি নিজে প্রদক্ষিণ করেন। এরপরে এই পতাকাটা ওনার হাতে এনে আমি দিলাম। দেওয়ার পরে উনি আবার গুটিয়ে সেই পতাকাটা আমার হাতে দিলেন। আমি নীল ডাউন হয়ে এই পতাকাটা দিলাম এবং সামরিক কায়দায় নীল ডাউন হয়ে পতাকাটা নিলাম। এই সামরিক কুচকাওয়াজের পরে যে ঘটনাটা হলো যে এটা এত একটা গুরুত্বপূর্ণ, যে তখন এখানে সামরিক শাসন চলছে, এরকম একটা সামরিক কুচকাওয়াজ, এটা খুবই সাহসের ব্যাপার এবং এরকম একটা পতাকা উন্মোচিত করা, সেটা এই পতাকা নিরাপত্তা বিধান করার জন্যে আমি পতাকা অনুষ্ঠান শেষে নিয়ে আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি। 404 নম্বর রুমে ইঞ্জিনিয়ার খাবিরুজ্জামান থাকতেন, উনিও ছাত্রলীগের নেতা ছিলেন। খাবিরুজ্জামানকে বললাম যে আপনি এটা আপনার কাছে হেফাজত করে লুকিয়ে রাখেন। উনার কাছেই লুকানো ছিল। সেই হিসাবে খাবিরুজ্জামান হচ্ছে পতাকা হেফাজতকারী। এবং এর কিছুদিন পরে যেহেতু এই পতাকা একবার দেখে ফেলেছে মানুষজন, বহুত তরুণ তরুণীরা এই পতাকা নিয়ে মিছিল করতে চায়, কিন্তু আমরা এটা অনুমতি দিই না আর কি। তৎকালীন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ জাহিদ হোসেন, খুব তদবির করে আমার কাছ থেকে পতাকাটা নিয়ে যায় যে আমি একটা প্রোগ্রাম করবো উনি, কিন্তু সেই কর্মসূচি আর হয়নি কোনোদিন। কিন্তু উনি বলছেন যে আমি নিয়ে তো বাসায় রেখে দিয়েছি মায়ের কাছে বা নিরাপদে রেখেছি, আমি পৌঁছে দিব আপনার কাছে।
এই দিচ্ছি দিব করে অপেক্ষা করছিলাম আমরা, কিন্তু উনি আর হস্তান্তর করেননি। যেহেতু ইয়াহিয়া খান পাকিস্তানের মধ্যে 6 দফা কামের সুযোগ এবং সম্ভাবনা একেবারেই শেষ করে দিলেন বলে যারা রক্ষণশীল কিছুটা ছিল আমাদের নুরুল ভাইদের নেতৃত্বে, তারা দেখলো যে এই পথ শেষ। কাজে 1 তারিখে ইয়াহিয়া খানের ওই বক্তৃতার পরে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকলো না, আমরা সবাই এক হয়ে গেলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধি ঢাকসুর ভিপি ছিলেন রব, জেনারেল সেক্রেটারি ছিলেন আব্দুল কুদ্দুস মাখন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন নূর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। এই 4 জন মিলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের গঠন হয়ে গেল। নামই হলো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এই ছাত্র সংগ্রাম পরিষদে নেত্রী চতুষ্টয়, পরবর্তীকালে যাদেরকে মানুষ চারখলিফা বলতো, আমাদের রাজনৈতিক চেতনার বিভাজন থাকবেও স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশ্নে আমরা ঐক্যমত ছিলাম। পল্টন ময়দান থেকে আমরা ঘোষণা দিলাম যে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে 2 মার্চের সকালে। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে একবারে শাহবাগ থেকে শহীদ মিনার আর তখনকার রেসকোর্স থেকে পলাশী নীলক্ষেত পর্যন্ত মানুষে হুড়াহুর, কোনো ঠাই নেই, গাছের উপরে পর্যন্ত, বিল্ডিংয়ের উপরে পর্যন্ত সবগুলা। সারা মাঠ থেকে চিৎকার আসলো, আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, তোমরা বিল্ডিংয়ের ছাদে উঠো, আর্টস ফ্যাকাল্টির উপরে। তখন আমাদের নেতৃবৃন্দ কলা ভবনের যে গাড়ি বারান্দা আছে, সেই কংক্রিটের গাড়ি বারান্দার উপরে উঠে দাঁড়ালেন। মিটিংয়ের শেষ প্রান্তে সবাই কথা দৃষ্টি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 তারিখে যা ঘোষণা করছেন সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য সবাই ঝাঁপাই পড়তে হবে। এই জনসভাতে আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে শেখ জাহিদ হোসেন তার কাছে রক্ষিত সেই জয় বাংলা বাহিনীর পতাকা একটা বাঁশের আগাতে বেঁধে উনি একটা বিশাল মিছিল নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছে। সবাই সমস্বরে বলা শুরু করলেন, ওই তো স্বাধীন বাংলার পতাকা। এই পতাকাটি যখন নিয়ে আসবো তখন ওই গাড়ি বারান্দার নিচে যে রব সাহেব পতাকাটা এইভাবে তুলবেন। উনিও বঙ্গবন্ধুর মনে হয় ওনারও কিছু গুণ আছে আর কি, মানুষ কি চায় এটা বুঝতে পারে। উনি পতাকা উড়ায় এমনি করে ধরে পতাকা, এই গেল বাংলাদেশের পতাকা বলে দিলেন। তখন মাখনি হোক, সাধারণ সিরাজি হোক, সবাই বলে এই চলেন যাই, আমরা 4 জন আমি এটা উড়াই দেখাই। হাজার হাজার মানুষের সামনে বটতলায় পতাকার অনুমোদন হয়ে গেল। অনানুষ্ঠানিকভাবে জয় বাংলা বাহিনীর পতাকা স্বাধীন বাংলার পতাকা হিসাবে স্বীকৃতি লাভ করলো আর কি। ওখানে আমরা বক্তৃতা দেওয়ার পরে আমার বন্ধু মাখন, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজের পরে আমরা 3 মার্চ পল্টন ময়দানে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, আমরা ঘোষণা করলাম। 3 তারিখে পল্টন ময়দানে এই স্বাধীনতা ইশতেহার জনগণের সামনে তুলে ধরতে হবে, জনগণকে ডাইরেকশন দিতে হবে এবং সেটা বঙ্গবন্ধুকে সামনে নিয়ে দিতে হবে। সবার অনুরোধে বঙ্গবন্ধু পূর্বানীর থেকে হেঁটে এসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মঞ্চে এসে দাঁড়ালেন। উনাকে বলা হলো যে আপনি কিছু বলেন। উনি বললেন, আমি আজকে কিছুই বলবো না, আমি 7ই মার্চ আমার ভাষণ দিব, বক্তব্য দিব, তোমাদেরটা বলো। তো সেইখানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তরফ থেকে শাহজাহান সিরাজ সাহেব ইশতেহার পাঠ করলেন। ইশতেহার মানে প্রক্লেমেশন, ঘোষণা। কি? স্বাধীন বাংলার ঘোষণা। স্বাধীন বাংলার ঘোষণার মধ্যে কি কি? বঙ্গবন্ধু সর্বাধিনায়ক। সীমানা চিহ্নিতকরণ করা হলো। সেইখানেই আমার সোনার বাংলা রবি ঠাকুরের এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হলো। আর এই পতাকা এই জাতীয় পতাকা হিসাবে ওখানে স্বীকৃতি পেল। পরবর্তীতে কুচকাওয়াজ শেষে পুরো বাহিনীটাই এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের নেতৃত্বে বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়িতে যান। তখন ওনার হাতে এই গ্রিলের মেইন গেটের এই পূব পাশে এখানে গ্রিলের এখানে ওনার হাতে এই পতাকা আমি ধরিয়ে দিলাম। সিরাজুল আলম খান, শেখ ফজলুল মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আমাদের ডিসিশন হইল, আমরা যেটুকু জানছি যেই পতাকা আমরা তুলে আছি তাহা আর কোনোদিন নামিবে না। 3রা মার্চের পর থেকে বঙ্গবন্ধুর গাড়িতে কিন্তু জাতীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। উনি যতবার ভুট্টোর সঙ্গে দেখা করতে গেছে, ইয়াহিয়া খানের সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে গিয়েছে।
অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 23শে মার্চ ছিল পাকিস্তান রিপাবলিক ডে। তো সিদ্ধান্ত দিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ যে 23শে মার্চ বাংলাদেশের কোনো জায়গায় পাকিস্তানের পতাকা উঠবে না, পাকিস্তানের পতাকাটা নামিয়ে ফেলা হবে, সব জায়গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন হবে। আমরা 23 তারিখে মিছিল করে, জয় বাংলা বাহিনী মিছিল করে এই পল্টন ময়দানে আসলে কিনো এখানে পতাকা তুলছে, ওই পতাকা। আমার কাছে পিস্তল ছিল, তাজা পিস্তল, আর পাশে কামরুল হাসান খান খসরু, উনি একটা রাইফেল হাতে করে গুলি ফুটাবেন, তাজা গুলি ফুটাবেন এবং সেই গুলি ফুটানোর তালে তালে পতাকা উত্তোলিত হবে। এই পতাকাটাই আসলে 7.5 কোটি মানুষকে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করার জন্য একটা সেন্স অফ ডাইরেকশন, একটা দিক নির্দেশনা দিয়েছে। 23শে মার্চের কেবলমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া বাংলাদেশের সব জায়গায়, সব স্থাপনায় স্বাধীন বাংলার এই পতাকা উত্তোলিত হয়েছে। আর অনন্য ঘটনা হলে পাকিস্তানের পতাকা পোড়া দিছে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যে পতাকা, একদিকে যে চিরতরে যে পতাকা যে উড়ানো হয়েছে, সেই পতাকা উড়ানোর মধ্য দিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা টুকে দেওয়া হয়েছে। একাত্তরের 25শে মার্চ পর্যন্ত যে কার্যক্রম, যখন প্রবাসে বাংলাদেশ সরকার কাজ শুরু করলো, সেই সরকার ও মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নিয়ে পতাকাটাকে বাংলাদেশের পতাকা হিসেবে স্বীকৃতি দিল আর কি। এবং সেই হিসাবেই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মন্ত্রীরা, তাজউদ্দিন সাহেবরা এই পতাকা গাড়িতে বেঁধে কিন্তু সফর করেছে। নেওয়ার পরে যখন বঙ্গবন্ধু ফিরে আসলেন, তখন সেই ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিলেন, যেটা আজকে আপনি পতাকা দেখছেন, যে ওই যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা বিজয় অর্জন করেছি, বিভ্রান্তি দূর হয়েছে, সুতরাং গাঢ় সবুজ আর লাল, মানে সূর্য, লাল বৃত্ত আর কি, মাঝখানের মানচিত্রটা মানে বাদ দিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে 72 সাল থেকে যাত্রা শুরু হলো আর কি।
আমাদের ইচ্ছা হয় যে পতাকা একটা লাগাই, মনে জাগে, দেশকে যে তোমরা ভালোবাসি। বাংলাদেশের পতাকা কি যার যার বাড়িতে আছে, যেমন ইবদের ছাদে আছে, অল টাইম থাকে। মানে এটা আমাদের একটা দেশের প্রতীক, আমরা মুক্তিযুদ্ধ করে পতাকার কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, তাই আমরা এটা উঠিয়ে রাখছি। পতাকা কারা ব্যবহার করতে পারবে, কোন দিন ব্যবহার করতে পারবে, কোন সময়টাতে ব্যবহার করতে পারবে, সেই বিধিমালাগুলো আমরা সবাই জানিও না এবং সেটা ব্যবহারও ঠিক মতো হয় না। সাংবিধানিক যে বাধা নিষেধ সেটা কিন্তু পতাকা নিয়ে, ফ্ল্যাগ, এখন ফ্ল্যাগ অ্যাজ এ ডিজাইন না, ফ্ল্যাগটা নিয়ে। এই টি শার্টটা যখন দেশের বাইরে যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। বিভিন্ন বিশেষ দিবসগুলোতে মানুষ যদি এটা তার গালে আঁকা বা কিছুটা হলেও মানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য পতাকাটাকে বেছে নেয়, সেক্ষেত্রে আমি এটাকে খারাপভাবে দেখবো না। দেশপ্রেম দেখানোর কিন্তু অনেক ওয়ে আছে, গালে বা এই কাপড় চোপড় পরে যে দেখাতে হবে দেশপ্রেমটা পতাকা দিয়ে, সেটা অ্যাকচুয়ালি আমি এটা মনে করি না। এটা আমি বলবো একটা ফান জিনিস, আর বাচ্চাদের মাঝে যদি এটা ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের ফ্ল্যাগ আমাদের, এটার চেয়ে আর বিকল্প কিছু নাই। এটা কত 3 ফুটি না? আড়াই ফুটি। আড়াই ফুটি। এটার মাপ ওদের কাছে মাপ ঠিক আছে, যেমন মনে আমাদের বললে দেয় 5 ফুটি পতাকা, 2.5 ফুটি। বাংলাদেশকে ভালোবাসি এই হিসাবে আমি এইটা ব্যবসাটা করি এবং এতে আমার সংসারও চলে। ফ্ল্যাগগুলো হয় কি বিদেশে দেখা গেছে সে বাড়িতে বানায় না, টেইলার একটা দুইটা ফ্ল্যাগ তৈরি করে না। এই জন্য কোম্পানি আছে যেটা অফিসিয়ালি তাদের আদেশ দেওয়া আছে যে ফ্ল্যাগগুলার এইভাবে এই সাইজের এই রং হবে, যার ব্যতিক্রম হবে। এগুলো অত্যন্ত দরকার, নাহলে ফ্ল্যাগ তো রেস্ট্রিকশন হয়ে আসে, আস্তে আস্তে এটা হইলে এই ফ্ল্যাগ অন্যদিকে চলে যাবে। এটা যে নির্ধারিত কিছু প্রতিষ্ঠানে যে ব্যবহার করা হবে, এটা কিন্তু আমার কাছে মানে একদম মানে আমার জাস্ট হচ্ছে না, এটা উচিত না। বিধিমালার অবশ্যই প্রয়োজন আছে, কারণ একটি পতাকা তো আমরা এমনি এমনি পাইনি। আমার মনে হয় যে একটা লোকের যদি গভীর ফিলিংস থাকে যে দেশের প্রতি, দেশ ভালোবাসে এবং ফ্ল্যাগটাই তার একমাত্র সম্বল, সে ঝুলতে পারবে না। এই বিধিটা যদি চালু হয়েও থাকে, এটা একটু জোরালোভাবে এটা একটু প্রয়োগ করা দরকার, যাতে এই যাচ্ছে তাই ভাবে যাতে পতাকার ব্যবহারটা না হয়। তো সব কিছু সংবিধানে থাকতে আমার কথা নয়, কিছু কিছু সংবিধানের বাইরেও কিছু রীতির মধ্যে আছে না, কিছু যে রেওয়াজ, হ্যাঁ, এটা এইভাবে চলতে পারে। আমরা যদি পতাকাটাকে সম্মান করি তাহলে আমাদের তো কেউ জরিমানাও করতে পারেন না, জেল হাজতেও দিতে পারেন না। পতাকা সম্পর্কে মানুষের ধারণাই কম, সংবিধানে কি লেখা আছে সেটা বলতে পারবো না। যে নীতিমালাটা যে আছে এটা তো আগে সবাইকে জানাতে হবে, যে